নমস্কার, নিউজ নাও প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। গ্রামীণ শিল্প ও স্বনির্ভরতার মিলন মঞ্চে পরিণত হলো আগরতলা হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ। রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীগুলির হাতে তৈরি পণ্যের সম্ভাবনাকে সামনে এনে শনিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো 20তম আন্তর্জাতিক সরস মেলা। এই মেলা গ্রামীণ মহিলাদের আর্থিক ক্ষমতায়ন, লোকশিল্পের সংরক্ষণ এবং স্বনির্ভর ভারতের স্বপ্ন বাস্তবায়নের পথে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগরতলা হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শনিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো বহুল প্রতীক্ষিত 20তম আন্তর্জাতিক সরস মেলা। মেলার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। গ্রামীণ স্বনির্ভর গোষ্ঠীগুলির হাতে তৈরি পণ্য আজ শুধু রাজ্যের মধ্যেই নয়, জাতীয় ও আন্তর্জাতিক স্তরেও সমাদৃত হচ্ছে। সরস মেলা সেই শিল্পীদের জন্য একটি বড় মঞ্চ, যেখানে তারা তাদের সৃজনশীলতা ও পরিশ্রমের ফল সরাসরি শহরে ক্রেতাদের কাছে তুলে ধরার সুযোগ পাচ্ছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই বছর সরস মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট 411টি স্টল অংশ নিয়েছে। এর মধ্যে 372টি স্টল ত্রিপুরার স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য বরাদ্দ রাখা হয়েছে, যা রাজ্যের গ্রামীণ মহিলাদের শক্তিশালী অংশগ্রহণের প্রতিফলন। পাশাপাশি 11টি স্টল রয়েছে বহিরাজ্যের স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এখানে দেখলাম প্রায় 411টি স্টল এখানে তৈরি করা হয়েছে, যার মধ্যে 372টি ত্রিপুরার যে স্বসহায়ক দল মহিলা তাদেরকে দেওয়া হয়েছে। 10টি স্টল বাইরের রাজ্যের যারা স্বসহায়ক দল তারাও এসছেন, এবং 28টি স্টল বিভিন্ন দপ্তরও আছে আমাদের ত্রিপুরা, আমাদের সরকারের যে বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট তাদের জন্য স্টল বন্টন করা হয়েছে। এখানে যেসব আমার কাছে যে কাগজে লেখানো হয়েছে, যে বাঁশের কারুকার্য করা পণ্য এখানে আছে, কৃষজ পণ্য এখানে আছেন, হাতে তৈরি বিউটি সোপ, আমরা টু সাম এক্সটেন্ট উই হ্যাভ সিন, এখানে মাটির যে পণ্য, উলের তৈরি পণ্য, এত সুন্দর আমাদের কাছে এখানে উলের তৈরি করা খুব সম্ভব একটা আমাদেরকে যে ফুলের পরিবর্তে আমাদের স্বাগত জানিয়েছে, গত বছরও দিয়েছে, এবার উলের কিনা আমি বলতে পারছি না, কিন্তু কাপ মানে ইট ইজ আর্টিফিশিয়াল, ভেরি নাইসলি দে হ্যাভ মেড ইট। এখানে জনজাতি যারা হস্ততাঁত যত পণ্য সেগুলো আছে, জ্যাম, জেলি, আচার, বিভিন্ন যে প্রসেস করে যে খাদ্য সামগ্রী এবং খেলনা। মাননীয় প্রধানমন্ত্রীজি এটার উপর খুব জোর। অনুষ্ঠানে রাজ্যের নিয়োগ প্রক্রিয়া প্রসঙ্গেও আলোকপাত করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বর্তমান রাজ্য সরকার সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে সরকারি চাকরি প্রদান করছে। যথাযথ পরীক্ষা গ্রহণ ও মেধার ভিত্তিতে নিয়োগপত্র দেওয়া হচ্ছে, যা প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উপরে আমাদের সব জায়গার মধ্যে ডাইরেক্ট আমরা চাকরি দিতে পারবো না, বিভিন্ন যে আমাদের যে কন্ট্রাকচুয়ালের মাধ্যমে, আমরা আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রায় 7,000 মানে কর্মচারীরা সেখানে কাজ করছে সরকারকে সহায়তা করার জন্য। দাবি থাকবে রেগুলার করো, রেগুলার করতে গেলে ইন্টারভিউর মাধ্যমে আসতে হবে, ট্রান্সপারেন্সির মাধ্যমে আমাদের এখানে টিপিএসসি আছে, আমাদের জেআরবিটি আছে, টিআরবিটি আছে। পরীক্ষা ছাড়া কোনো কাজ হবে না। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে একটা গরিব ঘরের একটা ছেলে মেয়ে, সে তখন ঘর থেকে বস্তি থেকে বেরোয়, একটা পরীক্ষার ইন্টারভিউ দিতে যাবে কোনো জায়গায় চাকরির জন্য, ও ভাবছে কাকে ধরবে, কোন নেতা নেত্রীকে ধরবে। যদি ট্রান্সপারেন্সির মাধ্যমে, উনি বারবার মুখ্যমন্ত্রীর যে কনক্লেভ হয় সেখানে উনি বলেছেন যে 100% ট্রান্সপারেন্সির মাধ্যমে হবে। আপনারা দেখেছেন প্রচুর চাকরি আমরা দিয়েছি, সেটা শিক্ষক হোক, বিভিন্ন যেসব ডাক্তারিতে হোক, বিভিন্ন জায়গায় আমরা দিয়েছি, কোনো জায়গায় চ্যালেঞ্জ হয়নি এখন পর্যন্ত। তো দিস ইজ কল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদিজিস গভর্নমেন্ট এবং ত্রিপুরা গভর্নমেন্ট, উই ফলো হিম। এবং আগামী ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে আয়োজিত এই সরস মেলার মূল উদ্দেশ্য হল স্বনির্ভর গোষ্ঠীগুলির সদস্যদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা। গ্রামীণ শিল্পী ও উদ্যোক্তাদের হাতে তৈরি হস্তশিল্প, খাদ্যদ্রব্য ও নানাবিধ পণ্য সরাসরি বাজারজাত করার সুযোগ তৈরি করাই এই মেলার অন্যতম লক্ষ্য। উল্লেখ করা যেতে পারে, SARAS শব্দের পূর্ণ রূপ হল সেল অফ আর্টিকেলস অফ রুরাল আর্টিসেন্স সোসাইটি।
এটি কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের অধীন দীনদয়াল অন্ত্যোদয় যোজনা জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। গ্রামীণ মহিলাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, তাদের তৈরি পণ্যের বিপণনে সহায়তা করা এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলাই প্রধান লক্ষ্য এই প্রকল্পের। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের 28টি আসনের সবকটিতেই বিপুল ভোটে জয়ী হবে ভারতীয় জনতা পার্টি। শনিবার রবীন্দ্র ভবন প্রাঙ্গণে আয়োজিত দলের মেকআপ জনজাতি যোগদান সভায় এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরা রাজনীতিতে জনজাতি সমাজ বরাবরই একটি গুরুত্বপূর্ণ ও নির্ণায়ক শক্তি। দীর্ঘদিন ধরে এই অংশকে শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়েছে এমন অভিযোগ নতুন নয়। তবে সাম্প্রতিক সময়ে রাজ্যের রাজনৈতিক ভাষ্য ও কর্মকাণ্ডে জনজাতি উন্নয়নকে কেন্দ্র করে যে নতুন দৃষ্টিভঙ্গি উঠে আসছে তা নির্দেশ করছে রাজনীতির পুরনো ধারা থেকে এক উল্লেখযোগ্য পরিবর্তন। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে প্রদেশের জনজাতি মোর্চার উদ্যোগে আয়োজিত যোগদান সভায় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার বক্তব্য সেই পরিবর্তিত রাজনৈতিক অবস্থানেরই প্রতিফলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার চেষ্টা চালাচ্ছে জনজাতি সমাজের উন্নয়নকে শুধুমাত্র প্রতিশ্রুতির স্তরে আটকে রাখেনি, বরং শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো ও সামাজিক নিরাপত্তার মাধ্যমে বাস্তব রূপ দেওয়ার। আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে 28টি আসনের মধ্যে 28টিতেই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হবে বিজেপি বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। যে জনজাতিদের এখনো উন্নয়ন হয়নি, আমরা বলছি না আমরা উন্নয়ন করতে পেরেছি জনজাতিদের, কিন্তু আমরা করব 28টার মধ্যে নিয়ে। আমরা তো ওই 7টার দিকে দেখে 20 থেকে তো বিধানসভায় শুরু করব, আর 28টার মধ্যে 28টাই ভারতীয় জনতা পার্টি আগামী দিন এডিসিতে প্রচুর ভোটে জয়যুক্ত হবে। সেটা কিন্তু আজকে এখানে আয়না দেখিয়ে দিচ্ছে, ওদেরকে বিরোধী দলের সব যারা আছেন তাদেরকে আয়না দেখিয়েছেন। অদ্ভুত লাগে, আমি এখনো ওদের জন্য দুঃখ হয়, যারা এত বছর ধরে নিজের জীবন যৌবন সব নষ্ট করে দিয়েছে এই কমিউনিস্টদের বিরুদ্ধে, এই অত্যাচারী কমিউনিস্টদের বিরুদ্ধে। তারা শেষ পর্যন্ত কি করলো? 2023-এর আগে তারা গিয়ে কমিউনিস্টদের সাথে হাত মিলালো, রক্ত মাখা হাত তাদের সাথে হাত মিলালো। আমি বিধানসভায় বলেছি, আপনাদের লজ্জা করে না? আমি গতকালও কল্যাণপুরে গেছি, 26 জন আবাল বনিতা, বৃদ্ধ, ছোট বাচ্চা রাত্রিবেলায় এটিটিএফ এর সন্ত্রাস, সিপিএম এর মাধ্যমে, সিপিএম এর দ্বারা তারা উস্কানিমূলক এবং তাদেরকে নিভিয়েও যে যারা ছিলেন তাদেরকে নিহত করেছেন, সেখানে শহীদ বানিয়েছেন। অদ্ভুত, এইভাবে একের পর এক ওরা জানে যে মানুষের জনজাতিদের যদি কথা বলা, তারা যদি বুঝে যায়, তারা যদি শিক্ষিত হয়, তাহলে তো আমাদের অসুবিধা। কারণ অশিক্ষিত থাকলে যত বোঝানো যায়। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি জনজাতিদের উন্নয়নের কথা বলছেন। উনি বলছেন লাস্ট মাইল অব্দি আমাদের বেনিফিশিয়ারি যে স্কিমগুলো আছে সব জায়গায় আমাদের পৌঁছাতে হবে। 2018 সালে তীব্রামথার কোনো অস্তিত্বই ছিল না, এখন তারা অনেক কথা বলছে। এডিসি নির্বাচনের পর খুমলুঙে বড় জনসভা করবে ভারতীয় জনতা পার্টি বলেও এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এখানে অনেকে বলেন যে 2023-এ আমরা যদি বিভিন্ন জায়গায় আমাদের যদি ক্যান্ডিডেট না দিতাম, তাহলে 23-এ নাকি আমরা সরকারই গঠন করতে পারি। আমি ওনাদেরকে বলছি, 2018-তে আপনারা কোথায় ছিলেন? তখন তো আপনাদের দেখতে পাইনি, আমরা কখনোই দেখতে পাইনি। আজকে বলছেন, আর আমি বলছি এই যে আজকে এই ডিডিসির ইলেকশন নিয়ে কিন্তু আজকের এখানে এই সভা নয়। আপনারা আজকে এখানের যে টিপ অফ দ্য আইসবার্গ, এডিসির ইলেকশনের যখন ঘন্টা বাজবে, আজকে এখানে যেভাবে ব্যান্ড এখানে বেড়েছে, তার থেকে বড় ব্যান্ড এডিসি ইলেকশনের পরে এর থেকে বড় সভা আমরা কুমলুঙে করব এবং আমরা দেখিয়ে দেব আমরা জনজাতিদের জন্য আমরা কি করতে পারি। উন্নয়নের পুরো বিশ্লেষণ আমাদের মাননীয় আমাদের সভাপতি এখানে বলেছেন। কি সব কথা বলছেন, যখন আবল তাবল যা খুশি বলেন, এগুলো মানুষ বুঝতে পারছে। এখন আমরা জনজাতিদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি একের পর এক জনজাতিদের জন্য কাজ করছে। সম্মান যদি দিতে হয়,
অনেক সময় দিল্লিতে যখন আমি কথা বলি, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, আমাদের মাননীয় প্রধাनमंत्री অমিত শাহজি, আমাদের जेपी नड्डा जी बोले अरे यार तो हमारा ही आदमी है भाई, इन लोगों को थोड़ा सा प्यार देना चाहिए। यही होते এদিনে যোগদান সভায় 5050 জন ভোটারের একযোগে বিজেপিতে যোগদান তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এটি কেবল সংখ্যাগত সাফল্য নয়, বরং জনজাতি সমাজের একটি বড় অংশের রাজনৈতিক আস্থার পরিবর্তনের ইঙ্গিত বহন করে বলে মনে করছেন তারা। আসন্ন স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক শক্তিকে আরো মজবুত করবে বড় মাত্রায় জনজাতিদের বিজেপিতে যোগদান। মুখ্যমন্ত্রীর বক্তব্যে বিজেপির রাজনৈতিক অবস্থান ও স্পষ্টভাবে উঠে এসেছে। হিংসা রাজনীতি থেকে দূরে থেকে ঐক্য ও বিশ্বাসের ওপর জোর দিয়ে বিরোধীদের প্রতি একটি পরোক্ষ বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। জনজাতি সমাজের সমর্থনকে শক্তির মূল উৎস হিসেবে চিহ্নিত করে যে রাজনৈতিক বয়ান তুলে ধরেছেন তা বিজেপির দীর্ঘমেয়াদী জনজাতি কৌশলের অংশ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। শনিবার আগরতলার নজরুল কলাক্ষেত্রে আয়োজিত জরুরিকালীন রক্ত পরিষেবা ও আশার কিরণ শীর্ষক রাজ্যস্তরের সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। জরুরি পরিস্থিতিতে দ্রুত ও নির্বিঘ্ন রক্ত সরবরাহ নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন রাজ্যপাল। দুর্যোগ, দুর্ঘটনা কিংবা হঠাৎ সৃষ্ট চিকিৎসাজনিত জরুরি অবস্থায় সময়মতো রক্ত পাওয়া অনেক সময় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই সমস্যা মোকাবেলায় আগামভাবে স্বেচ্ছা রক্তদাতাদের একটি সুসংগঠিত ও নাগাদ সূচি প্রস্তুত করা অত্যন্ত প্রয়োজন। এতে জরুরি মুহূর্তে দ্রুত রক্তদাতাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে বলে জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। लेते हैं तो ब्लड, हमारे को ब्लड डोना बोल के मांगने वाले बहुत होते हैं। तो उस टाइम पे मेरा सोच है कि गवर्नमेंट में भी, हॉस्पिटल्स में भी कुछ जगह है तो हम ब्लड चुप्पी नहीं देते हैं। आप ब्लड, आपके रिश्तेदार में कोई है तो ब्लड दे दो, हम कॉम्पेंसेट करेंगे। जब कंपलसरी उनके फैमिली में कोई ना कोई ब्लड देने के लिए आता है, ठीक है, पेशेंट को एक नहीं 2-3 बॉटल 4 बॉटल होना पड़ता है, हम 4 देंगे, मगर कम से कम एक आदमी तो आपके फैमिली से देने के लिए तैयार हो। ये रिस्ट्रिक्शन लगाना पड़ता है। रिस्ट्रिक्शन है ना, मॉरल रिस्ट्रिक्शन, हार्डकोर नहीं है। कभी कोई एक्सीडेंट होता है, कोई नहीं रहता है तो उसको देंगे, मगर जो रेगुलर है, उन जिनके साथ आदमियां हैं तो उनको बोलना पड़ता है कि हम ब्लड देंगे, मगर आप में से दूसरा। अब हमारा ब्लड हमारे को दो बोल के बोल सकते हैं, मगर कभी कभी ब्लड वो जमता नहीं, रेयर ब्लड होता है। जैसा नेगेटिव, वो पॉजिटिव तो ज्यादा मिलता। এনসিআরবির সর্বশেষ তথ্য অনুযায়ী নারী নির্যাতনের ক্ষেত্রে ত্রিপুরা দেশের শীর্ষে রয়েছে। পাশাপাশি রাজ্যে ক্রমবর্ধমান মাদক সমস্যা শুধু যুব সমাজ নয়, মহিলাদেরও মধ্যেও প্রবেশ করছে। আগরতলা টাউন হলে অনুষ্ঠিত সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ত্রিপুরা রাজ্য কমিটির 21তম সম্মেলনে উল্লেখ করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে শনিবার আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হল সংগঠনের 21তম রাজ্য সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং AITWA সর্বভারতীয় সাধারণ সম্পাদক মরিয়ম দাওয়ালে। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এনসিআরবির পরিসংখ্যান অনুযায়ী নারী নির্যাতনের ক্ষেত্রে সারা দেশের প্রথম সারিতেই উঠে এসেছে ত্রিপুরার নাম। এই পরিস্থিতিকে অত্যন্ত লজ্জাজনক ও উদ্বেগজনক বলে মন্তব্য করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। যে দপ্তরের মধ্যে ভারতীয় জনতা পার্টি দলের অন্যতম নেতা অমিত শাহ, তার সরকারে যে ঘোষণাপত্র, সেখানে এই ছোট্ট ত্রিপুরা রাজ্য মাত্র 44-45 লক্ষের রাজ্য, নারী নির্যাতনে
গণধর্ষণ, ধর্ষণ, গণধর্ষণ করার পর হত্যা, ছিনতাই, পাচার, পারিবারিক অপরাধ, আরো নানাভাবে এই সমস্ত অপরাধে ত্রিপুরা রাজ্য এই ভারতবর্ষের 20 কোটি, 15 কোটি, 10 কোটি যে সমস্ত রাজ্য জনসংখ্যা, এদেরকে ছাড়িয়ে তাদেরকে পেছনে ফেলে ত্রিপুরা রাজ্যের নাম 1 নম্বরে জল করে। রাজ্যে ক্রমবর্ধমান মাদক সমস্যার কথাও তুলে ধরেন বিরোধী দলনেতা। তার অভিযোগ, বর্তমানে ত্রিপুরা কার্যত নেশার সাগরে ভাসছে। আগের তুলনায় এখন ওয়াগন ভর্তি বা ট্রাক ভর্তি মাদক উদ্ধার হচ্ছে, যা রাজ্যের সামাজিক পরিকাঠামোর জন্য ভয়াবহ সংকেত। শুধু যুব সমাজই নয়, নেশা সামগ্রীর সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন মহিলারাও বলেও এদিন উল্লেখ করেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। আগে শুনতাম 1000 টাকা, লাখ টাকা মূল্যের, এখন কোটি টাকা গাঁজার পুটলি। এক সময় ছিল গাঁজার পুটলি ধরা পড়ে ফেন্সিডিলের 2-4টা শিশু ধরা পড়ে, এখন পুটলি না, এখন ওয়াগন ভর্তি, ট্রাক ভর্তি, মালগাড়ি ভর্তি গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, আরো নানা ধরনের নেশাদ্রব্য, তরল পাউডার জাতীয় আরো কত কি। আর এত নির্লজ্জ বেড়ে এই সরকার, এই সরকারের পুলিশের একাংশ গর্ব সহকারে এ সমস্ত মালামাল যখন ধরা পড়ে এগুলোর সাথে দাঁড়িয়ে ফটো তুলে প্রচার করে এত কোটি টাকার ইয়াবা, এত কোটি টাকার গাঁজা, এত কোটি টাকার এরকম ফেন্সিডিল। মনে হয় পরে ত্রিপুরাচ্ছে 10 থেকে 15 কোটি টাকা শুধু নেশাদ্রব্য ধরা পড়ে 30 দিনে, তাহলে এই অঙ্কটা কত? 1 বছরে সংকটটা কত? এটা ত্রিপুরাচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা, পানীয় জল, গ্রামীণ রোজগার, সমস্ত বাজেটের প্রায় সমান প্যারালাল। শুধু গাঁজা দ্রব্য সেখানে ধরা পড়ছে, পাচার হচ্ছে, এবং অতি দুর্ভাগ্য এখন দেখা যাচ্ছে শুধু বখাটে যুবক না, বখাটে মা বাবাদের নিয়ন্ত্রণে নেই এরকম ছেড়ে পড়ে না, নিরীহ একেবারে গৃহবধূ আমাদের মা বোনেরা, তারাও 2-4 ধরা পড়ছে। নারী নিরাপত্তা, সামাজিক অবক্ষয় এবং মাদক রোধে কঠোর পদক্ষেপের দাবি জানানো হয় এদিনের সম্মেলন থেকে। একই সঙ্গে নারীর অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানিয়েছে AITW এর নেতৃত্ব। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ইন্টারনেট সমস্যার অজুহাতে 3 দিন ধরে বন্ধ ল্যাব পরিষেবা, অথচ শহর জুড়ে স্বাভাবিক ইন্টারনেট। এই বৈপরীত্যই প্রকাশ্যে আনলো কৈলাসহরের রাজীব গান্ধী মেমোরিয়াল হাসপাতালের অব্যবস্থা। ফলে বাধ্য হয়ে বাইরে গিয়ে টাকা খরচ করে পরীক্ষা করাতে হচ্ছে রোগীদের। তৃণমূল পর্যায়ে বিনামূল্যে ও উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার একাধিক উদ্যোগ নিলেও মাঠ পর্যায়ে সেই উদ্যোগ কতটা কার্যকর হচ্ছে তা নিয়ে ফের প্রশ্ন উঠল কৈলাসহরের রাজীব গান্ধী মেমোরিয়াল হাসপাতালকে কেন্দ্র করে। রাজ্যের অন্যতম পুরনো ও গুরুত্বপূর্ণ এই সরকারি হাসপাতালে টানা 3 দিন ধরে বিনামূল্যে রক্ত পরীক্ষার পরিষেবা বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ রোগীরা। গত 8 ডিসেম্বর থেকে ল্যাবরেটরি স্যাম্পল কালেকশন সেন্টারে রোগীদের রক্ত সংগ্রহ করা হচ্ছে না। এর কারণ হিসেবে দেখানো হচ্ছে ইন্টারনেট সমস্যা। তবে বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। গোটা কৈলাসহর মহকুমা এবং হাসপাতালের অন্যান্য বিভাগে ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক রয়েছে। ফলে শুধুমাত্র ল্যাবরেটরি স্যাম্পল কালেকশন সেন্টারে ইন্টারনেট সমস্যার অজুহাত কতটা গ্রহণযোগ্য তা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন। ইন্টারনেট সমস্যার কারণে 3 দিন ধরে রোগীদের রক্ত নেওয়া হচ্ছে না এবং যতদিন না ইন্টারনেট স্বাভাবিক হবে ততদিন এই পরিষেবা
বন্ধ থাকবে বলে জানিয়েছেন ল্যাবরেটরি স্যাম্পল কালেকশন সেন্টার কর্তৃপক্ষ। অথচ সরকারি হাসপাতালের মতো জরুরি পরিষেবায় বিকল্প ব্যবস্থার কথা ভাবা হয়নি, যা স্পষ্টতই প্রশাসনিক উদাসীনতার ইঙ্গিত দেয় বলে অভিযোগ সাধারণ মানুষের। স্যাম্পল রাখা হইতেছে না কেন? আমরা আজকে 3 দিন হয়ে গেছে, নেট কানেকশনটা বন্ধ, এর লেগে রাখা হইতেছে না কেন? আমরা রিপোর্ট দিতে পারতেছি না। গেছে সোমবার থেকে এখনো রিপোর্ট দিতে পারতেছি না, আমরা আগেরও পেন্ডিং রিপোর্ট দিতে পারতেছি না। সরকারি হাসপাতালে মানুষ বিনামূল্যে মানে স্বাস্থ্য পরিষেবা কিংবা এই যে রক্ত পরীক্ষা করব সরকার ব্যবস্থা করতেছে, কিন্তু আজকে 3 দিন ধরে মানুষ অভিযোগ করতেছে না এখানে নাকি রক্ত পরীক্ষা হইতেছে না। এর মূল কারণটা কি? এটা হচ্ছে ওই নেট কানেকশন আজকে 3 দিন থেকে বন্ধ বিএসএনএল-এর। তো আপনারা কি এই বিষয়টা জানাইছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে? জানি হয়েছে, মানে তারা খুঁজে পাইতেছে না কোন জায়গায় ফল্ট হয়েছে, এর লেগে। তো কতদিন এরকম থাকবো, মানে পরিষেবা বন্ধ থাকবো? আমরা তো চেষ্টা করতেছি তাড়াতাড়ি করার লেগে, তো নেট ঠিক হইলেই আমরা কালেকশন স্টার্ট করব। তো মানে আপনি কি মনে করতেছেন যে বা ভাবেন কি এমন যে রোগীরা পরিশানির শিকার হইতেছে, হয়তো হইতাছে, ভোগান্তির শিকার হইতেছে? ভোগান্তির শিকার হইতেছে, অনেকে আছে ডাক্তার। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মানুষ। সরকারি হাসপাতালে বিনামূল্যে পরিষেবা না পেয়ে বাধ্য হয়ে বাইরে প্রাইভেট ল্যাবরেটরিতে গিয়ে টাকা খরচ করে রক্ত পরীক্ষা করাতে হচ্ছে রোগীদের। এতে একদিকে যেমন চিকিৎসা ব্যয় বাড়ছে, অন্যদিকে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার প্রতি আস্থা ক্রমশ কমে যাচ্ছে সাধারণ মানুষের। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো এই গোটা ঘটনায় হাসপাতালের মেডিকেল অফিসারদের নীরব ভূমিকা। মেডিকেল অফিসাররা চাইলে সাময়িক ব্যবস্থা গ্রহণ করে পরিষেবা চালু রাখতে পারতেন বলে অভিযোগ রোগীদের, কিন্তু তাঁদের নিষ্ক্রিয়তার ফলে পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। হাসপাতালের কিছু মেডিকেল অফিসারের সঙ্গে বাইরের প্রাইভেট ল্যাবরেটরির গোপন আর্থিক যোগ সাজশ থাকতে পারে, যার জেরে এমন পরিস্থিতি ইচ্ছাকৃতভাবে তৈরি করা হচ্ছে বলে একাংশ রোগীর অভিযোগ। কৈলাসহরের মূল শহর এলাকায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালে যদি এই ধরনের অব্যবস্থা দিনের পর দিন চলতে পারে, তাহলে রাজ্যের প্রত্যন্ত এলাকার হাসপাতালগুলোর প্রকৃত চিত্র কি হতে পারে তা সহজে অনুমান করা যায় বলে সাধারণ মানুষের অভিযোগ। বিষয়টি শুধু হাসপাতালের পরিষেবার সমস্যা নয়, বরং রাজ্যের স্বাস্থ্য প্রশাসনের নজরদারিও জবাবদিহিতায়ও দাঁড়িয়েছে বড় প্রশ্ন হয়ে। বিশেষজ্ঞ মহলের মতে, যদি দ্রুত তদন্ত করে দায়ী আধিকারিক ও মেডিকেল অফিসারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ না করা হয়, তাহলে সরকারের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে মারাত্মকভাবে। ফিউরো রিপোর্ট। সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমার রঘুনাথপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় নাবালিকা মেয়ের অবৈধ বিয়ের ঘটনায় দেখা দিয়েছে চাঞ্চল্য। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার চাইল্ড প্রোটেকশন ইউনিট ও চাইল্ড লাইনের কর্মীরা বিশালগড় মহিলা থানার পুলিশের সহযোগিতায় মনির হোসেনের বাড়িতে হানা দেয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বর মনির হোসেন ও নাবালিকা কনে। পরে মনির হোসেনের বাবা সোহেল মিয়া স্বীকার করেন, শুক্রবার গভীর রাতে নাবালিকা মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে ছেলের। ঘটনার প্রেক্ষিতে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়েছে এবং আগামী সোমবার বর, নাবালিকা কনে ও উভয় পক্ষের অভিভাবকদের বিশালগড়ের চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কার্যালয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা। একটা আজকে সকালে 1098 একটা ইনফরমেশন আয়ে এখানে রঘুনাথপুর 8 নম্বর ওয়ার্ডে একটা চাইল্ড ম্যারেজের ইনফরমেশন আয়ে, যার বাড়ি হচ্ছে আপনার সোহেল মিয়ার বাড়িতে তার ছেলে মনির হোসেন, ডাক নাম রাহুল মিয়া, ওনার বাড়িতে এসে মেয়েকে পাইনি। তো পরিবারের সাথে কথা বলে এবং তার মার সাথে কথা বলে তাদের বলে আসি যে কাল সোমবারে তার সিডাব্লিউসি যাওয়ার জন্য। মানে এসে এখানে কি জানতে পারলেন? মানে জানতে পারলাম মেয়েটা বিয়ে হয়েছে, মেয়ে বিয়ে হয়েছে, কিন্তু মেয়েকে আমরা পাইনি। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।